ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্যাপাসিটরের কতগুলি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রবলেমে দেখো যে তিনটে ক্যাপাসিটর আছে, 3 মাইক্রোফ্যারাডের, প্রত্যেকটির ভ্যালু হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। এরকম তিনটে ক্যাপাসিটর যুক্ত আছে, পরস্পরের সঙ্গে যুক্ত আছে। যে কোশ্চেন করা হয়েছে যে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত, অর্থাৎ এই তিনটে ক্যাপাসিটর মিলে যে ধারকত্ব হয়, ঠিক আছে, সেই ধারকত্বের ভ্যালু কত। তুল্য ধারকত্ব মানে তিনটে ক্যাপাসিটর মিলিতভাবে যে ধারকত্ব প্রদান করে সেই ধারকত্বের মান কত, ঠিক আছে। তো এখন এর অ্যান্সার যখন আমরা করব তখন কোশ্চেনের যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা আমরা হুবহু প্রথমে টুকে নেব। আচ্ছা, এভাবে আমরা টুকেছি, দেখো। এটার নাম দিলাম C1, এটার নাম দিলাম C2, এটার নাম দিলাম C3। আলাদা আলাদাভাবে ক্যাপাসিটারগুলোকে দেখানোর জন্য আমরা তিনটে আলাদা নাম দিলাম, যদিও প্রত্যেকের ধারকত্ব হচ্ছে কি না তো 3 মাইক্রোফ্যারাড, সেটাও লিখেও রাখলাম। বেশ, এবার দেখি আমরা এরা কিভাবে কানেক্টেড আছে। ওকে, তাহলে C1, C2 এবং C3 তিনটে ধারকেরই দুটো করে প্লেট থাকবে, ঠিক আছে। এখন C1 ধারকের যে প্লেটটা C2 এবং C3 ধারকের সঙ্গে যুক্ত তাদেরকে একই নামকরণ দিব, ঠিক আছে। C1 ধারকের যে প্লেটটা C2 এবং C3 ধারকের যে প্লেটের সঙ্গে যুক্ত তাদের নামকরণ একই হবে। এখানে কি দেখছি, দেখো, C1 ধারকের এই প্লেটটা C2 ধারকের এই প্লেটের সঙ্গে এবং C3 ধারকের এই প্লেটের সঙ্গে যুক্ত, সেই জন্য C1 ধারকের এই প্লেটটার নাম যদি 1 দিই, তাহলে C2 ধারকের এই প্লেটের নামও 1, C3 ধারকের এই প্লেটের নামও হচ্ছে কত, 1। ওকে, বাকি প্লেটটার নাম আমি 2 নম্বর দিলাম। এটা 2, মানে C1 এর এটা 1 নম্বর প্লেট হলে এটা 2 নম্বর প্লেট, C2 এর এটা 1 নম্বর প্লেট হলে এটা 2 নম্বর প্লেট, C3 এর এটা 1 নম্বর প্লেট হলে এটা 2 নম্বর প্লেট। ওকে, এইবার এই সার্কিট ডায়াগ্রামের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করব। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। এবার দেখো যে C1 ক্যাপাসিটরের 1 নম্বর C2 ক্যাপাসিটরের 1 নম্বরের সঙ্গে যুক্ত এবং C3 ক্যাপাসিটরের 1 নম্বরের সঙ্গে যুক্ত। তাহলে C1 ক্যাপাসিটরে এটা যদি 1 নম্বর প্লেট হয়, C2 ক্যাপাসিটরে এটা যদি 1 নম্বর প্লেট হয় এবং C3 ক্যাপাসিটরে এটা যদি 1 নম্বর প্লেট হয়, তাহলে এই 1 নম্বর প্লেটগুলো আমরা কি দেখেছিলাম, 1 নম্বরগুলো যুক্ত আছে, তাই না। C1 এর 1 নম্বর প্লেটের সঙ্গে C2 এর 1 নম্বর প্লেট এবং C1 এর 1 নম্বর প্লেটের সঙ্গে C3 এর 1 নম্বর প্লেট যুক্ত আছে। তাহলে আমরা আঁকি, C1 এর সঙ্গে C2 এবং C3 তিনটেই যুক্ত আছে, 1 নম্বর প্লেটগুলো যুক্ত আছে, ঠিক আছে। এবার 2 নম্বর প্লেটগুলো দেখো, C1 এর এটা হচ্ছে 2 নম্বর প্লেট, C2 এর এটা হচ্ছে কি 2 নম্বর প্লেট, তাহলে C1 এর 2 নম্বর প্লেট এবং C2 এর 2 নম্বর প্লেট কানেক্টেড, ঠিক আছে। এরা আবার কি না তো C3 এরও 2 নম্বর প্লেটের সঙ্গে কানেক্টেড, তাহলে C1 এর 2 নম্বর প্লেট, C2 এর 2 নম্বর প্লেট এবং C3 এর 2 নম্বর প্লেটের সঙ্গে এরা কানেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করব একটু, যে C1 এর 2 নম্বর প্লেট, C2 এর 2 নম্বর প্লেট এবং C3 এর 2 নম্বর প্লেট এরা কানেক্টেড, ঠিক আছে। এই যে পরিবাহী তার দিয়ে কানেক্টেড হয়ে আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই পরিবাহী তারের আইডিয়াল কেসে এর কোনো রেজিস্ট্যান্স নেই বলে আমরা ধরবো, ঠিক আছে। অর্থাৎ পরিবাহী তারটা একটু ছোটই হোক আর একটু বড়ই হোক, কিছুই যায় আসে না, বোঝা গেল। এই বিন্দুর সঙ্গে এইভাবে কানেক্ট না করে যদি আমি এইভাবে ঘুরিয়ে কানেক্ট করতাম একই ব্যাপার হতো, বোঝা গেল। ঠিক সিমিলারলি এর সঙ্গে এইভাবে স্কোয়ার করে কানেক্ট না করে যদি আমি গোল করে কানেক্ট করতাম তাহলেও একই ব্যাপার হতো, কারণ এদের কোনো রেজিস্ট্যান্স নেই, এরা কোনো পোটেনশিয়াল ড্রপ করতে পারে না, ঠিক আছে। বুঝতে পারলে তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটা অ্যাকচুয়ালি এই সার্কিটের মতো, তাই না, বোঝা গেল। এই সার্কিটটাকে আমরা বলি কি, প্রথম সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট। এটাকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা
অ্যান্সারে চলে যায়। অতএব তুল্য ধারকত্ব যদি সি হয় তবে সি ইজিক্যাল টু, আমরা কি বলতে পারি, সমান্তরাল সমবায়ের ফর্মুলা সি ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3 ইজিক্যাল টু C1 মানে কত 3 মাইক্রোফ্যারাড, C2 মানে কত 3 মাইক্রোফ্যারাড, C3 3 মাইক্রোফ্যারাড, তাহলে মাইক্রোফ্যারাড ইজিক্যাল টু 9 মাইক্রোফ্যারাড। ওকে, 2 নম্বর প্রবলেমে আমরা দেখি যে এখানে মোট 4টে ক্যাপাসিটার আছে, 1 2 3 4, প্রত্যেকেরই ভ্যালু কিন্তু 1 মাইক্রোফ্যারাড করে। ওকে, তাহলে এরা যদি এভাবে যুক্ত থাকে তাহলে পি এবং কিউ এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। আমাদের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, মানে এই 4টে ক্যাপাসিটার মিলে যে ক্যাপাসিট্যান্স উৎপন্ন করে, যে ধারকত্ব তৈরি করে, সেই ধারকত্বের ভ্যালু আমাদের বার করতে হবে। ওকে, তাহলে আমরা অ্যান্সার করার সময় কি করি, অ্যান্সার করার সময় একদম প্রশ্নে যেরকম সার্কিট ডায়াগ্রামটা আছে হুবহু সেরকম একটা সার্কিট ডায়াগ্রাম আমরা প্রথমে খাতায় এঁকে নিই এবং ক্যাপাসিটারগুলোকে আলাদাভাবে উল্লেখ করার জন্য তাদের আলাদা নামকরণ করি। তাহলে এখানে আমরা নামকরণ করেছি, এখানে আমরা লিখলাম যে C1 C2 C3 এবং C4 এই হচ্ছে আমাদের 4টে ক্যাপাসিটার এবং তাদের ভ্যালু প্রত্যেকেরই হচ্ছে কত না তো 1 মাইক্রোফ্যারাড। ওকে, এখন দেখো যে এই যে সমবায়টা তৈরি হয়েছে, এই সমবায়ে শ্রেণী এবং সমান্তরাল বোধ দুটো সমবায়েরই মিশ্রণের ফলে এই সমবায়টি তৈরি হয়েছে, অর্থাৎ এটি একটা মিশ্র সমবায়। এখানে শ্রেণী সমবায় রয়েছে আবার সমান্তরাল সমবায় রয়েছে। ঠিক আছে, আমাদের একটু অ্যানালিসিস করতে হবে যে ধারকগুলোর কোনগুলো শ্রেণী সমবায় রয়েছে আর কোনগুলো সমান্তরাল সমবায় রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী সমবায়ের ধারকগুলো যেভাবে যুক্ত থাকে সেই ব্যাপারটা আগে ভালো করে আমাদের বুঝে নিতে হবে যে শ্রেণী সমবায়ের ধারকগুলো যুক্ত থাকলে কিভাবে যুক্ত থাকে। শ্রেণী সমবায় যুক্ত থাকলে ধারকগুলো পরপর যুক্ত থাকে। ঠিক আছে, আর সমান্তরাল সমবায় যুক্ত থাকলে ধারকগুলো মুখোমুখি যুক্ত থাকে, তাই না, এক ক্রসে যুক্ত থাকে, এভাবে যুক্ত থাকে। আর শ্রেণী সমবায় পরপর যুক্ত থাকবে। তাহলে এখানে দেখো যে C1 C2 এবং C3 এই ধারকগুলো শ্রেণী সমবায় আছে বলে স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ কি, C1 C2 এবং C3 এরা পরপর যুক্ত, তাই না। C1 এর 2 নম্বর প্লেটের সঙ্গে C2 1 নম্বর প্লেট, C2 2 নম্বর প্লেটের সঙ্গে C3 1 নম্বর প্লেট, এভাবে যুক্ত আছে। তাহলে এরা কি করছে না, তো একসঙ্গে একটা শ্রেণী সমবায় তৈরি করছে। তাহলে আমরা লিখি যে C1, C2 ও C3 এর তুল্য ধারকত্ব C5 হলে 1/C5, শ্রেণী সমবায় ফর্মুলা তোমরা জানো, 1/C5 ইজিক্যাল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ইজ ইকুয়াল টু 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 ইজ ইকুয়াল টু 3/1। ওকে, তাহলে C5 ইজ ইকুয়াল টু 1/3 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে C1 C2 এবং C3 এই তিনটে ধারক মিলে যে সমবায় তৈরি করে সেটা শ্রেণী সমবায় এবং তার তুল্য ধারকত্ব কি না, তো 1/3 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবার এই তিনটাকে যদি C5 দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা হবে সেটা আমরা আঁকি, এইখানে সুবিধা হবে, আমি এখানে আঁকছি। C1 C2 এবং C3 কে রিপ্লেস করলাম C5 দিয়ে, এটা হলো C5 ধারক। ঠিক আছে, তাহলে এই তিনটের পরিবর্তে আমি ধরলাম কি C5 ধারক। ঠিক আছে, তাহলে এই তিনটের পরিবর্তে যদি একটা ধারক আমি মনে মনে কল্পনা করতে পারি তাহলে সেই ধারকটা C5 ধারকটা C4 ধারকের সঙ্গে কিভাবে থাকবে, একরসা থাকবে, মানে কি সমান্তরাল সমবায় থাকবে। মানে C5 ধারকটা অবভিয়াসলি C4 ধারকের সঙ্গে
এক ক্রসে থাকবে, তাই না? এদের পরিবর্তে যদি একটাই প্লেস করি তাহলে সেটা C4 এর সঙ্গে এক ক্রসে থাকবে, অর্থাৎ সমান্তরাল সমবায়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এবার C5 এবং C4 এই ক্যাপাসিটার দুটো PQ। আচ্ছা বেশ, এবার C5 এবং C4 এই ক্যাপাসিটার দুটো কিভাবে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে আমরা লিখে ফেলি যে C5 ও C4 এর তুল্য ধারকত্ব C6 হলে, সমান্তরাল সমবায়ের ফর্মুলা তোমরা জানো, C6 ইজিক্যাল টু যোগ হয়ে যাবে, মানে C4 প্লাস C5 ইজিক্যাল টু C4 এর ভ্যালু কত 1 আর C5 এর ভ্যালু কত পেয়েছো 1/3 মাইক্রোফ্যারাড ইজিক্যাল টু, তাহলে কত হচ্ছে 4/3 মাইক্রোফ্যারাড। ওকে, থার্ড প্রবলেম দেখো, একটা সার্কিটে চারটে ক্যাপাসিটার আছে 1 2 3 4, ঠিক আছে? এটা একটা সেলের সঙ্গে যুক্ত। তো চারটে ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সের মান আলাদা আলাদা করা আছে। এগুলো 12 করে তিনটে আছে আর একটা 4 আছে, আর একটা সেল তার ইএমএফ হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে বর্তনীর তুল্য ধারকত্ব কত, অর্থাৎ এই যে বর্তনীটা হয়েছে, এই যে সার্কিটটা হয়েছে, সার্কিটের তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব মানে এই পয়েন্টটা যদি এক্স পয়েন্ট হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে যে ক্যাপাসিটরগুলো আছে তারা সম্মিলিতভাবে যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব তৈরি করছে তার ভ্যালু কত। ঠিক আছে, আর 2 নম্বরে কোশ্চেনে চাওয়া হয়েছে প্রতিটি ধারকের সঞ্চিত আধানের পরিমাণ কত। বেশ, তো প্রথমটা আমরা দেখি। তা আমরা অ্যান্সার লেখার সময় সার্কিট ডায়াগ্রামটা আঁকি, ভালো করে এঁকেছি, এবং প্রত্যেকটা ধারকের নাম আলাদা আলাদা দিয়েছি, C1 C2 C3 C4। C1 C2 C3 C4 এর ধারকত্ব কত সেখানে আমরা উল্লেখ করেছি। ঠিক আছে, এখানেই দেখিয়ে দেওয়া যেত, তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকেছি। যদিও এখানে মানে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা না আঁকলেও হতো, একই সার্কিট যেহেতু, তাও এঁকেছি। দেখো C1 C2 এবং C3 এই ধারকগুলো কিভাবে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে, তাই না? তাহলে আগে আমাদের এখানে শ্রেণী সমবায়ে এদের তুল্য ধারকত্ব কত বার করে নেব, তারপর সেই ধারকটা তুল্য ধারকটা C4 ধারকের সঙ্গে সমান্তরাল সমবায়ে থাকবে, তখন তাদের আবার তুল্য ধারকত্ব বার করব। তাহলেই আমরা পি তো না, এখানে এক্স ও ওয়াই বিন্দুর মধ্যে ধারকত্ব কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রসিড করি সেভাবে। লিখে ফেলি যে C1 C2 ও C3 ধারকের তুল্য ধারকত্ব C5 হলে কি লিখলাম, C1 C2 ও C3 ধারকের তুল্য ধারকত্ব C5 হলে 1/C5 ইজিক্যাল টু, শ্রেণী সমবায়ের ফর্মুলা 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ইজিক্যাল টু, ভ্যালুগুলো বসিয়ে দাও, 1/12 প্লাস 1/12 প্লাস 1/12 ইজিক্যাল টু তোমার কথা হচ্ছে 3/12। ওকে, therefore C5 is equal to 3/12 মানে 1/4, therefore C5 is equal to 4, তাহলে 4 মাইক্রোফ্যারাড। C4 এর ভ্যালু কত হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে দেখো এই C5 মানে C1 C2 আর C3 যে রিপ্লেসমেন্ট ক্যাপাসিটার, সেই C5টা C4 এর সঙ্গে কিভাবে থাকবে, সমান্তরালে থাকবে। ঠিক আছে, তোমরা সার্কিট ডায়াগ্রাম নতুন করে আঁকতেও পারো, না আঁকতেও পারো, আমি আঁকছি না, বোঝাই যাচ্ছে। তাই লিখে ফেলি আবার
আবার C4 ও C5 সমান্তরাল সমবায়ে থাকার জন্য তুল্য ধারকত্ব C6 is equal to সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি C6 is equal to C4 plus C5। C4 এর ভ্যালু কত দেখো 4 মাইক্রোফ্যারাড, আর C5 এর ভ্যালু কত পেয়েছো 4 মাইক্রোফ্যারাড। তাহলে কি লিখবো 4 plus 4, therefore C6 is equal to 8 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম যে এই সার্কিটে তুল্য ধারকত্ব অর্থাৎ এক্স ও ওয়াই এর মধ্যে যে ধারকত্ব তার ভ্যালু কত হচ্ছে না তো 8 মাইক্রোফ্যারাড। ওকে, এবার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরাই পারবে, আমি বলে দিচ্ছি একটু জাস্ট। তো দেখো এখানে 2 নম্বর কোশ্চেনে যেটা চেয়েছে সেটা কি না তো প্রতিটি ধারকে সঞ্চিত আধানের পরিমাণ। ঠিক আছে, তাহলে সঞ্চিত আধানের পরিমাণ প্রতিটি ধারকে তোমরা জানো যে 2 নম্বর দিয়ে লিখি ফর্মুলা হয় কিউ ইজিক্যাল টু সিভি। ঠিক আছে, তাহলে কিউ ইজিক্যাল টু সিভি এই ফর্মুলা প্রয়োগ করে প্রত্যেকটা ধারকে আমরা সঞ্চিত আধানের পরিমাণ টুক করে বার করে ফেলতে পারি। ঠিক আছে, কীরকম একটা দেখিয়ে দিই। ধরো C4 ধারক, C4 ধারকে পোটেনশিয়াল কত আছে? C4 ধারকে পোটেনশিয়াল কিন্তু এটা হচ্ছে 12 ভোল্ট ছিল, এটাও 12 ভোল্ট ছিল। তাহলে C4 ধারকটা কত ভোল্টের এগেনস্টে কাজ করছে? 12 ভোল্টের এগেনস্টে কাজ করছে। আর C4 ধারকের তোমার ক্যাপাসিট্যান্স কত, ধারকত্ব কত? 4 মাইক্রোফ্যারাড। তাহলে কত হচ্ছে 12 ইন্টু 4 মানে 48, তাই না? 48 মাইক্রোফ্যারাড মাইক্রোকুলম। 48 মাইক্রোকুলম হবে কি না তো C4 ধারকের সঞ্চিত আধানের পরিমাণ। ওকে, সিমিলারলি C1, C2 এবং C3, হ্যাঁ, এই ধারকগুলোতে কতটা আধান আছে সেটাও বার করা যাবে। দেখো C1, C2 এবং C3 প্রত্যেকটা ধারকেরই ধারকত্ব কিন্তু একই ছিল, তাই না? প্রত্যেকটা ধারকেরই ধারকত্ব দেখো কত ছিল না তো 12, 12, 12 করে। কাজে কাজে এদের যে পোটেনশিয়াল ডিফারেন্স এরাও কি হবে না তো সমান সমান হবে। অর্থাৎ এ যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স নেবে এও ঠিক সেই একই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স নেবে, এও ঠিক একই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স নেবে। এইটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, যেহেতু C1, C2, C3 একই, V1 সমান V2 সমান V3 হবে। তাহলে V1 সমান V2 সমান V3 যদি আমরা লিখি V1 সমান V2 সমান V3 সমান V ধরি, তাহলে 3V এই V 3V মানে কত 12 ভোল্ট। তো 3V ইকুয়াল টু 12 ভোল্ট, তাই না? আর V ইকুয়াল টু তাহলে কত হচ্ছে না তো 4 ভোল্ট, তাই না? 3V যদি হয় 12 ভোল্ট, VOLT লেখো, তাহলে V ইকুয়াল টু কি লিখবো 4 ভোল্ট। তাহলে এই ধারকগুলোর প্রত্যেকটি ধারকের এগেনস্টে পোটেনশিয়াল কত 4 ভোল্ট করে। তাহলে 4 ভোল্ট V, আর এর ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত না তো 12 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এদের সঞ্চিত আধানের পরিমাণ কত? কিউ ইকুয়াল টু সিভি। সি মানে হচ্ছে 12 আর ভি মানে হচ্ছে 4। তাহলে 12 ইন্টু 4 মানে কি 48। এগেন এইগুলোরও কি হবে না তো 48 মাইক্রোকুলাম করে আধান সঞ্চিত থাকবে। ওকে, নেক্সট প্রবলেম। এখানে 4টে ক্যাপাসিটার আছে, 12 মাইক্রোফ্যারাড, 6, 6, 12। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে যে সমবায়টি তুল্য ধারকত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো তুল্য ধারকত্ব নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে না তো এই 4টে ধারক মিলে মোট যে ধারকত্ব উৎপন্ন করে তার ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো
তো সমবায়টির তুল্য ধারকত্ব মানে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত ধরতে হবে আমাকে, এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে যে ক্যাপাসিটরগুলো আছে তারা সম্মিলিতভাবে যে মোট ধারকত্ব উৎপন্ন করে সেই ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে অ্যান্সারে চলে গেলাম, দুই প্রান্তের নাম দিয়ে দিলাম এক্স ওয়াই, প্রত্যেকটা ধারককে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য নামকরণ করলাম। আর এখানে লিখে দিতে হবে আমাদের C1 মানে কত, C1 মানে হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে কত 6 মাইক্রোফ্যারাড, C3 6 মাইক্রোফ্যারাড, আর C4 12 মাইক্রোফ্যারাড। তাহলে স্পষ্টতই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মিশ্র সমবায়, তাই না? এখানে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় একসঙ্গে প্রেজেন্ট। তো প্রথমে দেখো সমান্তরাল সমবায় কে আছে, C2 আর C3 এরা কি আছে না, তো সমান্তরাল সমবায় আছে। তাহলে লিখেছি C2 ও C3 এর তুল্য ধারকত্ব C5 হলে C5 ইজিক্যাল টু সমান্তরাল সমবায় ফর্মুলা অনুযায়ী কি হবে, C2 প্লাস C3 ইজিক্যাল টু C2 এবং C3 ভ্যালু হচ্ছে 6 করে, তাহলে 6 প্লাস 6, therefore C5 is equal to 12 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে আমাদের এই দুটো ধারকের পরিবর্তে আমরা মনে মনে একটা ধারক কল্পনা করতে পারি, সেটার ভ্যালু হচ্ছে কত C5 মানে হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। তাহলে C1 C5 আর C4 এরা মিলে কি তৈরি করবে না, তো একটা শ্রেণী সমবায় তৈরি করবে, তাই না? তাহলে লিখে ফেলি, অতএব C1 C5 ও C4 এর তুল্য ধারকত্ব C6 হলে 1/C6 is equal to 1/C1 plus 1/C5 plus 1/C4 is equal to 1/12 plus 1/12 plus 1/12 is equal to 3/12 is equal to 1/4. Therefore C6 is equal to 4 মাইক্রোফ্যারাড। ওকে, নেক্সট প্রবলেম, এখানে 10টা ক্যাপাসিটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটি ক্যাপাসিটারের ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত, এই হচ্ছে কোশ্চেন। তাহলে তার অ্যান্সার করতে গেলে আমাদের আগে প্রথমেই বলেছি যে আগে সার্কিট ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, প্রত্যেকটা ক্যাপাসিটারে আলাদা আলাদা নাম দিতে হবে। দেওয়া হয়েছে C1 C2 C3 C4 C5 C6 C7 8 9 10, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে C1 C2 C3 ইত্যাদি ধারকগুলো ধারকত্ব সমান এবং প্রত্যেকটা ধারকের ধারকত্ব হচ্ছে কত না, তো 1 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে দেখো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা একটা মিশ্র সমবায়, এবং মিশ্র সমবায়ে C1 C2 C3 C4 এরা প্যারালাল কম্বিনেশন আছে, ঠিক আছে, সমান্তরাল সমবায় আছে। আবার C7 C8 C9 C10 এরাও প্যারালাল কম্বিনেশন আছে। ওকে, আর এই দুটো কম্বিনেশন C5 এবং C6 এর সঙ্গে ইন সিরিজে আছে, মানে শ্রেণী সমবায় আছে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইটুকুর আগে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করে নেওয়া এবং এইটুকুর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করে নেওয়া। ওকে, তারপরে তাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পাওয়া গেল তাদেরকে আমরা কি করব, C5 এবং C6 এর সঙ্গে সিরিজে অর্থাৎ শ্রেণী সমবায় যোগ করে সার্কিটের মোট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অর্থাৎ তুল্য ধারকত্ব আমরা বার করব। ওকে, তাহলে লিখে ফেলি আমরা প্রথমে যে C1 C2 C3 C4 ধারকের তুল্য ধারকত্ব। C1 C2 C3 ও C4 ধারকের তুল্য ধারকত্ব C11 হলে C11 is equal to সমান্তরাল সমবায় ফর্মুলা আমরা ইউজ করছি এখানে, C1 plus C2 plus C3 plus C4 is equal to 1 plus 1 plus 1 plus 1 equal to 4. Therefore C11 equal to 4 মাইক্রোফ্যারাড। ওকে, একইভাবে আমরা C7 C8 C9 ও C10 ধারকগুলির তুল্য ধারকত্ব লিখে ফেলি কি হয়।
তাহলে কি লিখলাম, C7, C8, C9 ও C10 ধারকের তুল্য ধারকত্ব C12 হলে C12 is equal to C7 plus C8 plus C9 plus C10 is equal to 1 plus 1 plus 1 plus 1 equal to 4. Therefore C12 is equal to 4 microfarad. ওকে, এবার আমরা C11, C12 এবং C5 ও C6 নিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। ওকে, অর্থাৎ এদের যে তুল্য ধারকত্ব সেটা কি না, তো C11, তাহলে এখানে C11 লিখবো সব কটাকে রিপ্লেস করে। এদের যে তুল্য ধারকত্ব সেটা হচ্ছে C12, কাজে এখানে আমরা C12টাকে আঁকবো এই সব কটাকে রিপ্লেস করে, দিয়ে C11, C5, C6 এবং C12 এই চারটে ধারক নিয়ে এবার আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি। এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে C11, C5, C6 এবং C12 ইন সিরিজ কম্বিনেশনে রয়েছে, শ্রেণী সমবায় রয়েছে। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব, ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে। মনে করি শ্রেণী সমবায়ে এদের তুল্য ধারকত্ব হচ্ছে C13, তাই লিখে ফেলি। কি লিখলাম, C11, C5, C6 ও C12, ঠিক আছে, অর্থাৎ এদের তুল্য ধারকত্ব C13 হলে আমরা শ্রেণী সমবায় ফর্মুলা থেকে আমরা লিখতে পারি 1/C13 is equal to 1/C11 plus 1/C5 plus 1/C6 plus 1/C12। ওকে, তাহলে C11 এর ভ্যালু কত পেয়েছি আমরা, C11 এর ভ্যালু পেয়েছি 4, তাই না? তাহলে আমরা লিখি 1/4 প্লাস C5 এর ভ্যালু কত, প্রথম থেকে C5 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1/C6 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস C12 এর ভ্যালু কত পেয়েছি, C12 এর ভ্যালু 4, তাহলে 1/4। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু 4, 1 প্লাস 4 প্লাস 4 প্লাস 1 is equal to 10/4 is equal to 5/2. Therefore C13 is equal to 2/5 microfarad। অর্থাৎ একদম প্রথম থেকে দেখি, যে প্রবলেমটা দেয়া ছিল, এই 10টা ধারকের তুল্য ধারকত্ব কত, অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত, তার মান আমাদের বেরোলো কত, না তো C13 is equal to 2/5 microfarad। ওকে, নেক্সট প্রবলেম, এখানে দেখো একটা কম্বিনেশন দেয়া আছে, হ্যাঁ, সমবায় দেয়া আছে, তো সমবায়ে এই ধারকটা ধারকত্ব দেওয়া হয়নি, C লেখা আছে, আর এই তিনটা ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড করে বলা আছে। তাহলে বলা হচ্ছে যে এ ও বি এর মধ্যে, অর্থাৎ এ ও বি এর মধ্যে যে ধারকগুলো আছে, এ ও বি এর মধ্যে ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড হলে, অর্থাৎ এ ও বি এর মধ্যে যে ধারকগুলো আছে তাদের তুল্য ধারকত্ব যদি 30 মাইক্রোফ্যারাড হয়, তবে সি এর মান নির্ণয় করো। তাহলে সি এর ভ্যালু কত হবে? ওকে, তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। আমরা সার্কিটটা ড্র করলাম, প্রত্যেকটা ধারকের আলাদা আলাদা আমরা নাম দিয়ে দিলাম C1, C2, C3, এবং এখানে আমরা লিখে রাখলাম C1 সমান C2 সমান C3 মানে হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে C1, C2 এবং C3 এই ধারকগুলো কিভাবে আছে দেখো, এরা সমান্তর সমবায়ে রয়েছে। ঠিক আছে, তাহলে C1, C2 এবং C3 ধারকগুলোর যদি আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করি, তাহলে সেই তুল্য ধারকটা কি হবে না, তো এই C ধারকের সঙ্গে শ্রেণী সমবায় থাকবে। ঠিক আছে, দিয়ে ওই শ্রেণী সমবায়ে অবস্থিত এই দুটো ধারকের তুল্য ধারকত্ব কত হবে? 30 মাইক্রোফ্যারাড। ওকে, সেই ইকুয়েশন থেকে আমাদের সি এর ভ্যালুটা বেরোবে। বোঝা গেল? তাহলে আমরা প্রসিড করলে বুঝতে পারবো স্টেপ বাই স্টেপ। তাহলে নাম্বার 1 স্টেপ আমরা করব কি না, তো C1, C2, C3 এই যে তিনটা ধারক সমান্তরাল সমবায়ে রয়েছে, এদের তুল্য ধারকত্ব কত আমরা দেখি। মনে করি C1, C2
এবং C3 ধারক তিনটি তুল্য ধারকত্ব C4। তাহলে কি লিখলাম, C1 C2 ও C3 ধারকগুলির তুল্য ধারকত্ব C4 হলে C4 ইজিক্যাল টু, দেখো সমান্তরাল সমবায়ের ফর্মুলা আমরা ইউজ করছি, C4 ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3 ইজ ইকুয়াল টু C1 এর ভ্যালু হচ্ছে 20, C2 এর ভ্যালু 20, C3 এর ভ্যালু হচ্ছে 20, তাহলে ইজ ইকুয়াল টু 60। অতএব C4 ইকুয়াল টু 60 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ C1 C2 এবং C3 ধারক তিনটি তুল্য ধারকত্ব নির্ণয় করলাম। তাহলে 60 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারকটি সি ধারকের সঙ্গে কিভাবে থাকবে, না তো শ্রেণী সমবায়ে থাকবে। তাহলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি আমরা। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে সি এবং C4 ধারক দুটি শ্রেণী সমবায়ে রয়েছে। ওকে, তাহলে সি এবং C4 ধারক দুটি তুল্য ধারকত্ব C5 হলে, তাহলে সি ও C4 ধারকগুলি তুল্য ধারকত্ব C5 হলে 1/C5 ইজিক্যাল টু 1/C প্লাস 1/C4। ওকে, ইজ ইকুয়াল টু 1/C প্লাস 1/C4। C4 এর ভ্যালু কত পেয়েছো, 60, তাই না? C4 এর ভ্যালু দেখো 60, তাহলে আমরা লিখি 60। ওকে, ইজ ইকুয়াল টু 60C উপরে 60 প্লাস C, therefore C5 is equal to 60C by 60 plus C। প্রশ্ন অনুযায়ী কি বলা ছিল, না তো এই টোটাল যে সিস্টেম অফ ক্যাপাসিটার ছিল তাদের তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালু ছিল হওয়া উচিত কত, না তো 30 মাইক্রোফ্যারাড। তাহলে প্রশ্নানুযায়ী C5 ইকুয়াল টু 30, অর্থাৎ C5 এর ভ্যালু কত বলো, 60C বাই 60 প্লাস C ইজ ইকুয়াল টু 30। ওকে, তাহলে সিম্পলিফাই করি, 60C ইজ ইকুয়াল টু 1800 প্লাস 30C or 30C is equal to 1800 or C is equal to 1800 by 30. Okay, therefore C is equal to 60. Therefore answer লিখবো C is equal to 60 মাইক্রোফ্যারাড। ওকে, নেক্সট প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, যেখানে একটা সেল আছে 6 ভোল্টের এবং এখানে কিছু ধারক আছে মিশ্র সমবায়ে, ঠিক আছে, 1 2 3 4 এবং এই ধারকটা 5, তাহলে মোট 5টা এখানে ধারক আছে। ওকে, তো বলা হচ্ছে যে ধারকগুলিতে তোমার সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। ওকে, মানে এই ধারকগুলিতে মোট যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে সেই সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা অ্যান্সারে যাই। অ্যান্সারে আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করলাম। এটা C1 ক্যাপাসিটার, C2 C3 C4 এটা দিই, এটা আমরা C4 লিখি। C4 এ হচ্ছে কত 1 মাইক্রোফ্যারাড, আর এইটার নাম দিই C5। C5 এও কত আছে আমাদের 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স আছে। তাহলে লিখে ফেললাম যে C5 ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। তাহলে কোন ধারকে কত ধারকত্ব আছে সেটা আমরা এখানে লিখে রাখলাম। ওকে, এবার এই মিশ্র সমবায়ে যে সার্কিট অ্যানালিসিস সেটা আমাদের করতে হবে, যেখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় দুটো সমবায় এখানে রয়েছে। তাহলে আমরা আস্তে আস্তে প্রসিড করে যাই। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই C1 আর C2 এরা কিন্তু শ্রেণী সমবায় রয়েছে। এইটুকু ধারক কিন্তু শ্রেণী সমবায় রয়েছে, এইটুকু অংশ। ওকে,
তাহলে C1 এবং C2 আমরা তুল্য ধারকত্ব প্রথমে নির্ণয় করি। মনে করি C1 ও C2 তুল্য ধারকত্ব হচ্ছে C6। তাহলে কি লিখলাম, C1 ও C2 এর তুল্য ধারকত্ব C6 হলে শ্রেণী সমবায় ফর্মুলা আমরা ইউজ করি 1/C6 ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 1। therefore C6 ইজ ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, C1 আর C2 এর যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে কত না, তো 1 মাইক্রোফ্যারাড। কাজে কাজে C1 এবং C2 কে রিপ্লেস করে আমরা এবার C6 বসিয়ে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। ওকে, এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট নাম্বার 1, যেখানে আমরা রিপ্লেস করেছি C1 এবং C2 এর যে তুল্য ধারক পেয়েছিলাম C6, সেই C6 দিয়ে আমরা এই সার্কিটে এই C1 C2 কে রিপ্লেস করে লিখেছি। দেখো C1 C2 কার সঙ্গে যুক্ত ছিল, C5 এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত ছিল। কাজে কাজে C6 ও C5 এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত অবস্থায় আমরা এঁকেছি। ওকে, তাহলে এখন দেখো C6 এবং C5 এই দুটো ধারক কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব এবার আমরা নির্ণয় করি। মনে করি C5 এবং C6 ধারক দুটির তুল্য ধারকত্ব C7। ওকে, তাহলে আমরা কি লিখলাম, C1 ও C6 ধারকের তুল্য ধারকত্ব C7 হলে C7 ইজ ইকুয়াল টু C5 প্লাস C6 ইজ ইকুয়াল টু C5 এর ভ্যালু কত, দেখো C5 এর ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ওকে, আর C6 এর ভ্যালু কত পেয়েছি আমরা, 1 মাইক্রোফ্যারাড। কাজে কাজে 1 প্লাস 1, therefore আমরা C7 এর ভ্যালু পেলাম 2 মাইক্রোফ্যারাড। ওকে, এবার সার্কিটে আমরা C5 এবং C6 কে রিপ্লেস করব C7 দিয়ে আর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করব। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট নাম্বার 2। ওকে, যেখানে C7 ক্যাপাসিটরটা C5 এবং C6 ক্যাপাসিটর দুটোকে রিপ্লেস করেছে, অর্থাৎ C5 এবং C6 ক্যাপাসিটর দুটোর যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, অর্থাৎ C5 এবং C6 ধারক দুটোর যে তুল্য ধারকত্ব, সেই তুল্য ধারকত্বের মান হয়েছিল কত, C7 ইজ ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এই দুটো ক্যাপাসিটরকে আমরা 2 মাইক্রোফ্যারাড বিশিষ্ট C7 ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে আমরা সার্কিটটাকে ড্র করেছি। ওকে, তাহলে আপাতত এখন দেখো যে তিনটে ধারক রয়েছে, একটা C3, একটা C4 এবং C7। ওকে, তো এরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এরা কোনো পার্টিকুলার কম্বিনেশনে নেই, এরা এখনো মিশ্র সমবায়ে রয়েছে। ওকে, কেননা দেখো এরা না আছে সমান্তরাল সমবায়ে তিনজন মিলে একসঙ্গে, আবার না আছে শ্রেণী সমবায়ে তিনজন মিলে একসঙ্গে। ঠিক আছে, এখন C3 এবং C7 ক্যাপাসিটর দুটো কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে। দেখো এই C7 এবং C3 এরা কিন্তু এখন শ্রেণী সমবায়ে রয়েছে, এরা কিন্তু পরপর যুক্ত আছে। কাজে কাজেই আমরা আগে C3 এবং C7 যে ক্যাপাসিটার, এদের তুল্য ধারকত্ব আগে আমরা নির্ণয় করে নিই। তাহলে মনে করি C3 এবং C7 ক্যাপাসিটার দুটো ধারক দুটো তুল্য ধারকত্ব C8। তাহলে কি লিখলাম, C3 ও C7 ধারক দুটির তুল্য ধারকত্ব C8 হলে শ্রেণী সমবায় ফর্মুলা অনুযায়ী 1/C8 ইজ ইকুয়াল টু 1/C3 প্লাস 1/C7 ইজ ইকুয়াল টু 1/C3 এর ভ্যালু কত, C3 এর ভ্যালু হচ্ছে, দেখো আগে লেখা আছে C3 এর ভ্যালু, C3 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তাই না? তাহলে এখানে লিখে ফেলি আমরা C3 মানে হচ্ছে 2 আর C7 মানে হচ্ছে এটাও 2, তাহলে ইজ ইকুয়াল টু 1। দেয়ারফর C8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, তো 1 মাইক্রোফ্যারাড। ওকে,
এইবার আমরা আর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, যেখানে C3 এবং C7 কে C8 দিয়ে রিপ্লেস করে আঁকবো। ওকে, তাহলে এই হচ্ছে এখন ইকুইভ্যালেন্ট সার্কিট নাম্বার 3, যেখানে আমরা দেখছি যে C3 এবং C7 এই ধারক দুটো যারা শ্রেণী সমবায়ে ছিল তাদেরকে রিপ্লেস করা হয়েছে C8 তাদের তুল্য ধারক দিয়ে। ওকে, তো এখন এই সার্কিট থেকে দেখো স্পষ্টতই দেখা যাচ্ছে যে C8 এবং C4 তারা কিভাবে আছে, না তো প্যারালাল কম্বিনেশনে সমান্তরাল সমবায়ে রয়েছে। অতএব আমরা লিখি C4 এবং C8 ধারক দুটি তুল্য ধারকত্ব C9 হলে, তাহলে আমরা কি লিখলাম, C4 ও C8 ধারক দুটি তুল্য ধারকত্ব C9 হলে C9 ইজ ইকুয়াল টু সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি হবে, C9 ইকুয়াল টু C4 প্লাস C8। ওকে, ইজ ইকুয়াল টু C4 এর ভ্যালু কত ছিল, দেখো C4 এর ভ্যালু ছিল 1 মাইক্রোফ্যারাড। তাহলে C4 এর ভ্যালু লিখছি আমরা 1 প্লাস C8 এর ভ্যালু কত পেয়েছি আমরা 1 ইকুয়াল টু 2, দেয়ারফর C9 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এইবার কি বলেছে না তো সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। অতএব সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু হাফ, সি এর ভ্যালু কত পেয়েছো, সি এর ভ্যালু মানে হচ্ছে C9, মানে এক্ষেত্রে 2 মাইক্রোফ্যারাড, কাজে 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি কত আছে 6 ভোল্ট, তাই না, ভি হচ্ছে 6 ভোল্ট, তাহলে 6 এর স্কোয়ার এত জুল ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10⁻⁻6 জুল ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻⁻5 জুল। ওকে।